আমরা সেনাবাহিনীকে, প্রিয় সেনাবাহিনীকে দেখতে চাই। 18 কোটি মানুষের দেশের এই সেনাবাহিনী, পৃথিবীর 7ম জনগোষ্ঠীর এই সেনাবাহিনী, বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবেন। ইয়েস, পিস কোরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন। আমরা চাই বাইরে এবং ভিতরে সব জায়গায় সমানভাবে তারা তুলে ধরবেন। আমাদের সেনাবাহিনী বিশ্বের জন্য নয়, মূলত আমাদের দেশের জন্য। বিশ্বে আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি এটা আমাদের অ্যান্সিলারি সার্ভিস। আমাদের ম্যান্ডেটরি সার্ভিসটা হচ্ছে আমাদের প্রিয় দেশ। এটি যদি করতে হয় তাহলে সেনাবাহিনীর প্রতি সরকারের যেমন বিশেষ দায়িত্ব রয়েছে, সেনাবাহিনীরও শুধুমাত্র প্রফেশনালিজমের দিকেই তাদেরকে নজর দিতে হবে, আর কোনো দিকে নয়। আমরা যদি সেনাবাহিনীকে একটা প্রফেশনাল ফোর্সেস হিসাবে আমরা গড়ে তুলতে পারি, দুনিয়া আমাদেরকে সমীহ করুক না করুক সম্মান করতে বাধ্য হবে। কেউ আমাদের দিকে লাল চোখ তুলে তাকানোর সাহস করবে না। আমাদের সেনাবাহিনীর সাইজ কত বড় এটা বড় কথা না। আমাদের সেনাবাহিনীর উইজডম, কারেজ অ্যান্ড ট্যাকটিক, এই 3 জায়গায় আমাদের সেনাবাহিনী কোথায় আছে এটা হচ্ছে বড় কথা। আমরা ওই 3 জায়গাকে একদম আয়রনিক করে আমরা এই জায়গাগুলা দেখার পক্ষে। সম্মানিত বন্ধুগণ, জাতি এখন একটা ক্রস রোডে। 12 তারিখ আগামী মাসে নির্বাচন হবে। আজকে থেকে হাতে গোনা 30টি দিন আছে। এই মাস 31 দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস। জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন। আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচন তো একটা ফর্মে হয়েছে, কিন্তু 3টা নির্বাচন 14, 18, 24 এটা নির্বাচনের কোনো মিনিমাম ফরম্যাটে পড়ে না। এর সাক্ষী আমরা সবাই। এখন যাদের বয়স 35 থেকে 36 তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি, যদিও তাদের 3 বার ভোট দেওয়ার কথা। তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত? আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না, কথা বলবো না, এটি এখন বলা উচিত নয় এই সময়টা। বাট কি ধরনের ইলেকশন আমরা চাই? আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার, নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট। তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না, অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো, ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো, এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি, সমাজটি আমি পাবো তো। এ ধরনের প্রশ্ন তার মধ্যে জাগবে না। যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ, তিনি আমরা একসাথে বসেছিলাম। ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে, আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই। এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। হোয়ার ইজ দি প্রবলেম? মানি 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলা লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। এ দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি
500 কোটি 1000 কোটি টাকা লাগে, এটা অবশ্যই করা উচিত। কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার অ্যান্ড গুড ইলেকশন। যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিংয়ের আন্ডারে থাকে, তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে, হাতও কাঁপবে কিছু করতে। তখন ল এনফোর্সার্সের সংখ্যা যদি কিছু কমও হয়, ওইটা বাকি অভাব পূরণ করে দেবে। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে 40,000 42,000 সেন্টারে এইরকম সেনাবাহিনী ডিপ্লয় করা, এটা আমরাও বুঝি এটা সম্ভব না। কিন্তু ওই সেনা সেখানে সিট করে দিলে সেনাবাহিনীরই গ্যাপটা ফিল আপ করে। এখন পর্যন্ত আমাদের সরকার এটা শুনছেন না। আমরা কিন্তু আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল, 100% আস্থা আছে আমাদের জনগণের উপর। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তার সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক। কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। অনেক ভয়ভীতি সমাজে কাজ করছে এখনো। কেন সাংবাদিকরা এই প্রশ্ন করবে যে 12 তারিখ ইলেকশন হবে কিনা, আপনারা কনফিডেন্ট কিনা, ইলেকশন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? এই প্রশ্ন কেন করে? নিশ্চয়ই কিছু কারণ আছে বলেই তো করে। ওই কারণগুলো রিমুভ করতে হবে। একটা ইলেকশন কি সব কিছুর সমাধান? না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। এই বীজ রোপণ না করলে তো গাছ উঠবে না। আর আল্লাহর কসম, আমরা ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি, জীবনে 2-4টা হলেও তো ভোট আমরা দিতে পেরেছি, তোমরা পারোনি। এবার তোমরা ভোট দিবা, আর তোমাদের ভোটের আমরা পাহারাদারি করব। আমরা পাহারাদারি করব তোমাদের ভোটের, তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার বয়সের একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু এইটাই মিন করে না যে আমরা সব এনার্জি হারিয়ে ফেলেছি। আমি সম্মানিত ভাইদের সাথে যখন হাত মিলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এখনো তিনি যোদ্ধা। আমি মনে করি হাতগুলা এখনো সেনাপতির হাত ঠিকই আছে, যে লেভেলে ছিলেন। আমি এর চাইতে গভীর বিশ্বাস করি, হার্টগুলা এর চাইতেও বেশি তাজা। যার মন শক্ত তার হাতও শক্ত, যার মন দুর্বল তার হাত ভাঙা। ওই ভাঙা হাতে কিছু করা যায় না। এই জন্য সব কাজের ইন্টেনশনটা হচ্ছে তার রুট। আমরা আশা করব আপনারা জাতিকে আগে সেফগার্ড দিয়েছেন, টেরিটোরিয়াল সেফগার্ড। এখন আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে, সামাজিক দায়বোধের জায়গা থেকে, আগের দায়বোধের জায়গা ছিল রাষ্ট্রীয় দায়বোধ, এখন দায়বোধের জায়গাটা হচ্ছে সামাজিক দায়বোধ। এই দায়বোধের জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন।
এটি জরুরি নয় যে আপনাদের সকলকে জামাতে ইসলামীতেই জয়েন করতে হবে, বাট এটি জরুরি শেষ বয়সে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি ওয়েল কনফিডেন্ট আপনারা পারবেন, আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা কমিটেড, দেশপ্রেমিকগুলার হাত এক জায়গায় করার চেষ্টা করছি। বলবেন যে এর বাইরে যারা, তারা কি দেশপ্রেমিক না? হ্যাঁ, সোনা খাঁটি না মেকি, এটা বোঝার জন্য কষ্টি পাথরে গোসা মারতে হয়। আমরা 3টা গোসা দিয়েছি। এই 3 গোসায় যারা টিকবে, আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে। নাম্বার 1, উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল উইল বি অ্যাসার্টেড। গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখনো আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তাও আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব, তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্যায় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ। সময় যা লাগুক সমস্যা নাই। জীবন একবারের জন্য, একজনই শুধু 2 বার এই পৃথিবীতে আসবেন, দ্বিতীয় আর কেউ আসবেন না। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তিনি ভাগ্যবান যে তিনি 2 বার দুনিয়া আসবেন। একবার এসেছেন, আবার আসবেন। আমরা কেউ দ্বিতীয়বার আর আসবো না। অতএব আমাদের এই জীবনটা খেকশিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মৌত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা, তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওঠা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর
এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে। জিজ্ঞেস করছিলাম এক একজন করে। যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো, খুব ধরা গলায় ভারী কণ্ঠে বলল, আল্লাহর রহমতে ভালো আছি এবং কিছুটা ভালো ফিল করছি, আপনি আমাকে মা বলে অ্যাড্রেস করেছেন। আমি তো ভালো আছি, কিন্তু কিন্তু বলে সে ব্রেকডাউন করলো, এখন আর কথা বলতে পারে না। অনেকক্ষণ পরে নিজেকে সামাল দিয়ে খেদে খেদে বলল, আমি তো 5 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে, আমি তো গরিবের মেয়ে। কিন্তু ওই ছেলেটা যে গিয়ে জীবন দিয়েছে, সে ফিরে তাকায়নি। আমি রিক্সাওয়ালার ভাই, আমি গরিবের মেয়ের স্বামী, আমি এক দুঃখিনী মায়ের সন্তান, সে ওই দিকে তাকায়নি। সে তাকিয়েছে আপনার আমার দিকে, গোটা সমাজের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, মানুষের অধিকারের দিকে। 8 পাশে এই ছেলেটি জীবন দিয়েছে, তার সবচেয়ে মূল্যবান সম্পদ উজাড় করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি তখন মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার চোখের বাঁধভাঙা পানি আমাদের সকলকে কাঁদিয়েছে। এরপরে নিজেদেরকে সামলে বলেছিলাম, মা তুমি তোমার সন্তান, আমরা যেমন থাকবো ইনশাল্লাহ তুমিও তেমন থাকবে। তোমার এই সন্তান বড় না হওয়া পর্যন্ত তোমার সাথে আর তোমার এই শাশুড়ির পরিবারের সাথে আমরা আছি। আমরা বলেছি যে এখন থেকে আমরা একই পরিবারের সদস্য এবং আমরা এইভাবেই চলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা এটা মেনটেন করে যাওয়ার চেষ্টা করছি। আমাদের খরচপাতি এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই দুটি পরিবার এবং এর মতো আরও কয়েকটি পরিবার আছে, আমরা ঠিক মাসের 1 তারিখ তাদের প্রয়োজন আর আমাদের সামর্থ্য, এই দুইটাকে সমন্বয় করে তাদের হাতে আমাদের একটা গিফট পৌঁছে যায়। এটা দান নয়, অনুদান নয়, এটা আমাদের ডিউটি। যারা জীবন দিয়ে জাতিকে জীবন এনে দিয়েছে, তাদের পরিবারের সদস্যদের জীবনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতেই হবে। তাহলে বেশি বেশি করে বীরের জন্ম হবে এই দেশে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের কাছ থেকে, আমার কথা এখানেই শেষ করছি, আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসাবে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে বেকার ভাতা নয়, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার ভাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। দেশকে দিয়ে সব কিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম, এখন আমার সেই সামর্থ্য নাই, এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি, দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়,
এইটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখতে চাই না। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন, আপনারা আমাদেরকে ঋণী করলেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটাকে সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতেও আমরা ভয় করব না, আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন মন খুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আপনারা আমাদেরকে কিভাবে দেখতে চান, আমাদের কি করণীয়। নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়, একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে এই প্রিয় দেশের জন্য আমাদের কি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রত্যাশা করে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।